হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি WBCS 2024 সিরিজের আর একটা ক্লাস, যেখানে আমরা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, ইন্ডিয়ার যে বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনা আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। তো মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, ফার্স্ট অফ অল আমরা প্রথমে এইমগুলো একটু লিখব। এইমস, এই যে বহুমুখী নদী পরিকল্পনা, এইগুলো গ্রহণ করার সময় কি কারণে, কেন এই বহুমুখী নদী পরিকল্পনাগুলিকে গ্রহণ করা হয়ে থাকে? এক, সবচেয়ে প্রথম হাইডেল পাওয়ার জেনারেশন। সবচেয়ে প্রথম কারণটাই হচ্ছে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এই বহুমুখী নদী পরিকল্পনাগুলো নদীর ওপর বাঁধ দিয়ে সেখানে টারবাইন ঘুরিয়ে, জল আটকে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে আমরা দেখতে পাই যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তো জলবিদ্যুৎ উৎপাদন এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমরা বহুমুখী নদী পরিকল্পনাগুলিতে দেখতে পাই। নাম্বার 2, কন্ট্রোলিং ফ্লাডস, বন্যা নিয়ন্ত্রণ। প্রাচীনকাল থেকেই এই যে অতিরিক্ত বন্যার জল আটকে রাখা বা বন্যাকে নিয়ন্ত্রণ করা, বহুমুখী নদী পরিকল্পনা বা নদী বাঁধ, এই নদী বাঁধের সাথে প্রাচীনকাল থেকেই যুক্ত হয়ে রয়েছে এই বন্যা নিয়ন্ত্রণ করার কার্য। 3 নম্বর, ইরিগেশন ফেসিলিটিস। বর্তমানে প্রধান লক্ষ্য হাইডেল পাওয়ার জেনারেশন হয়ে দাঁড়ালেও প্রাচীনকালে আমরা জানি যে ইজিপশিয়ান সভ্যতায় প্রথম নদী বাঁধ এবং নদী পরিকল্পনার আমরা ছাপ দেখতে পাই। সেই ইজিপশিয়ান যখন সভ্যতায় নদীর ওপর এই বাঁধ তৈরি করা এবং নদী প্রকল্প তৈরি করা, তা কিন্তু প্রধানত হয়েছিল এই দুটো কারণে, যে আমরা জানি নীল নদীর যে বন্যা, সেই বন্যাকে কন্ট্রোল করা এবং সেই অতিরিক্ত জলকে স্টোরেজ করে পরবর্তীকালে ইরিগেশনের কাজে বা চাষের কাজে ব্যবহার করা। এই দুটো ছিল প্রধান লক্ষ্য। বর্তমানে যদিও জলবিদ্যুৎ উৎপাদন প্রধান লক্ষ্য হিসেবে সরে গেছে অনেকটাই। ইমপ্রুভমেন্ট ইন ট্রান্সপোর্ট সিস্টেম, যে পরিবহন ব্যবস্থা। আমরা জানি যে এই নদীর ওপর যে বাঁধগুলো দেওয়া হয়, সাধারণত নদীর ওপর বাঁধ বা নদীর ওপর ব্যারেজগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে নদীর ওপর দিয়ে ব্রিজের কাজ করে। সুতরাং সেক্ষেত্রে এই নদী বাঁধগুলো ব্রিজের কাজ করে নদীর দু কূলকে বা দু পাড়কে সংযুক্ত করছে বা যুক্ত করে ট্রান্সপোর্ট সিস্টেম বা পরিবহন ব্যবস্থা কিন্তু উন্নত করছে। যেমন আমাদের ফারাক্কায় কিন্তু ব্যারেজ হিসেবে জল যে ডিস্ট্রিবিউশনটা, সেটা যেমন একদিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার সাথে সাথেই কিন্তু আবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগ রক্ষাকারী হিসেবে প্রধানত আমরা ফারাক্কা ব্রিজকেই ব্যবহার করছি। নেক্সট, ওয়াটার ডিস্ট্রিবিউশন, জলের বন্টন। এই যেমন ফারাক্কাকেই, যদি ফারাক্কা না থাকতো তাহলে কি ব্যাপার হতো, তাহলে ম্যাক্সিমাম জলটাই পদ্মা দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হতো। তো পদ্মা যেহেতু মেইন স্ট্রিম, সে ম্যাক্সিমাম জলটাই টেনে নিয়ে যেত, হয়তো তার দক্ষিণের ওপর দাঁড়িয়ে ভাগীরথী হুগলি দিয়ে জল বেরোতো। কিন্তু ফারাক্কা
তৈরি করে সেখান থেকে একটা খাল বার করে দেখা যাচ্ছে যে সেটা দিয়ে যদি হুগলি নদীতে জল কমে যায় তাহলে যাতে ভাগীরথী হুগলি নদীতে জলের সরবরাহ ঠিক থাকে সেজন্য একটা ফিডার ক্যানাল এখানে তৈরি করে দেওয়া আছে, যেটা এই ফারাক্কা থেকে বেরিয়ে ভাগীরথীর কিছুটা নিচে গিয়ে মিশছে। ফলে সেই ফিডার ক্যানাল দিয়ে গিয়ে ভাগীরথীতে জল পাঠিয়ে দেওয়া যায়। যখনই মনে হবে যে ভাগীরথীর জল কম তখনই এই ফারাক্কার ব্যারাজের ওপরে পদ্মার দিককার যে স্লুইস গেটগুলো থাকে সেই স্লুইস গেটগুলো বন্ধ করে দিয়ে ফিডার ক্যানেলের স্লুইস গেটগুলোকে খুলে দিয়ে ফিডার ক্যানেল দিয়ে জল পাস করিয়ে দেওয়া, এবং ফিডার ক্যানেলে জল গিয়ে চলে যাচ্ছে কোথায়? ভাগীরথী নদীতে। ফলে ভাগীরথী নদীর জলের সরবরাহ ঠিক হুগলি নদী দিয়ে সেই জল চলে আসছে। ফলে সামগ্রিকভাবে কলকাতা বন্দরের নাব্যতা বজায় থাকে, যেটা আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ তৈরি করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দক্ষিণবঙ্গকে জলের অভাব থেকে রক্ষা করা এবং কলকাতা বন্দর যেন কোনোভাবেই জলের অভাবে নষ্ট না হয়ে যেতে পারে। এই জলাধারগুলো অনেক সময় দেখতে অসাধারণ সুন্দর হয়, সেই জন্য এখানে ট্যুরিজম ডেভেলপ করে খুব সহজে। যেহেতু বিশাল এই জলাধার, তোমরা জানো যে মাইথন, ম্যাসাঞ্জোর, এই বিভিন্ন যে জলাধারগুলো তার পাশে মানুষ ঘুরতে যায়, পিকনিক করতে যায়, থাকতে যায়, কারণ এই জলাধারগুলোর দৃশ্য অসাধারণ সুন্দর লাগে। বহু দূর বিস্তৃত জলরাশি, তা দেখতে অত্যন্ত ভালো লাগে। এবং সেইখান থেকে তৈরি যে মাছ চাষ করা হয়, মাছ তোলা হয়, এই দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের জন্য হয়ে থাকে বা বহুমুখী নদী পরিকল্পনার জন্য হয়ে থাকে। কেন না, বহুমুখী নদী পরিকল্পনার সাথেই তার যে জল ধরে রাখার যে ড্যামটা বা জল ধরে রাখার যে লেকটা তৈরি করা হয়, রিজার্ভারটা তৈরি করা হয়, যে জলাশয়টা তৈরি করা হয়, তা কিন্তু ট্যুরিজম এবং ফিশিং এই দুটোকেই ইমপ্রুভ করছে। নেক্সট, এবারে ভারতের ইম্পর্টেন্ট যে বিভিন্ন প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোতে আমরা চলে যাচ্ছি। চার্ট হিসেবে দেওয়া রয়েছে, একটু যাতে তোমাদের চোখে পড়ে এবং তোমাদের পড়তে সুবিধা হয় সেই জন্য একটু কালারফুল চার্ট বানানো হয়েছে। প্রজেক্ট, রিভার, স্টেট, ইউনিয়ন টেরিটরি কোথায় রয়েছে, ইনফরমেশন যদি দরকার হয়। যেমন ধর হচ্ছে বুনিয়ার, ঝিলাম নদীতে রয়েছে জম্মু কাশ্মীর, এর ইনফরমেশন কিছু দরকার নেই। মূলত মনে রাখবে যদি ইনফরমেশন যেগুলোতে নেই তারা মূলত হাইডেল পাওয়ার জেনারেশনের কাজে রয়েছে। এদের কমন ব্যাপার হচ্ছে হাইডেল পাওয়ার জেনারেশন। হাইডেল পাওয়ার জেনারেট করাটা মোটামুটি আমরা সব প্রজেক্টেই লক্ষ্য করে থাকি। সালাল প্রজেক্ট চেনাব নদীর ওপর রয়েছে জম্মু কাশ্মীরে। বাগলিয়ার প্রজেক্ট চেনাব নদীর ওপর রয়েছে জম্মু কাশ্মীরে। দুলহাস্তি এবং কাইরু দুটো আলাদা আলাদা প্রজেক্ট। দুলহাস্তি, কাইরু চেনাব নদীর ওপর রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাহলে জম্মু কাশ্মীরে এই ধরনের প্রজেক্টগুলো চেনাব এবং ঝিলামের ওপরে মূলত এরা সবাই হাইডেল পাওয়ার প্লান্ট। এরা সাধারণত জল স্টোরেজ করে না বা জল ধরে রাখার ব্যাপার নয়, এগুলোকে মূলত হাইডেল পাওয়ার প্লান্ট হিসেবেই ব্যবহার করা হয়। অর্থাৎ যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্পেশালি এরা রয়েছে। নেক্সট, রাভি নদীর ওপরে পাঞ্জাব। দ্য ড্যাম অফ দিস প্রজেক্ট ইজ নোন অ্যাজ থিয়েন ড্যাম and reservoir of this project is রঞ্জিত সিং সাগর। তাহলে এই ড্যামের এই যে রাভি প্রজেক্ট কোথায় রয়েছে, পাঞ্জাবে, এবং সেখানে যে ড্যামটা রয়েছে সেই ড্যামটা আলাদা করে নাম হচ্ছে থিয়েন ড্যাম, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে রিজার্ভার তা হচ্ছে রঞ্জিত সিং সাগর। তোমরা এবার জিজ্ঞাসা করতে পারবে স্যার এগুলোর ক্ষেত্রে রিজার্ভার সেভাবে নেই, এগুলোতে রিজার্ভার হয়নি, নদীর বহমান নদীর উপর থেকেই ড্যাম তৈরি করে দেওয়া হয়েছে। ড্যাম তৈরি করে মূলত হাইডেল পাওয়ার প্লান্ট করা হয়, জলাশয় তৈরি করা হয় না। কারণও আছে একটা, সেটা আমরা পরে আলোচনা করছি। আমরা জানি যে ইন্দাস ট্রিটি
ভারতের একটা ট্রিটি রয়েছে পাকিস্তানের সাথে 1960 সালে, ইন্দাসের বা সিন্ধুর এবং তাদের উপনদী, যে 5টি উপনদী অর্থাৎ বিয়াস, রাভি, ঝিলম, সতলেজ এবং চেনাব, এদের জল বন্টনকে নিয়ে একটা চুক্তি হয়ে রয়েছে। সেখানে পশ্চিমের নদীগুলো অর্থাৎ ইন্দাস, ঝিলম এবং চেনাব, এদের জলের ওপরে সম্পূর্ণ অধিকার পাকিস্তানের, এবং বিয়াস, রাভি এবং সুতলেজ এই 3টে নদীর ওপরে সম্পূর্ণ অধিকার ভারতের। অর্থাৎ বিয়াস, রাভি এবং সুতলেজের জল মূলত ভারত ব্যবহার করবে এবং চেনাব, ঝিলম এবং ইন্দাসের জল ভারত ব্যবহার করতে পারবে না। তার মূল জলটা একটা পরিমাণ জল, সেটা পাকিস্তানকে ভারতকে দিতেই হবে। সেই জন্য এই নদীগুলোর উপরে সেই অর্থে ঝিলম, চেনাব বা ইন্দাসের ওপরে বিশাল বড় কোনো প্রজেক্ট বা ইরিগেশন প্রজেক্ট এই ধরনের বা ড্যাম প্রজেক্টের রিজার্ভার সেরকম নেই। মূলত ড্যামগুলো লাগিয়ে হাইডেল পাওয়ার জেনারেশনের জন্যই রেখে দেওয়া আছে। নেক্সট, বিয়াস আর ব্যাস প্রজেক্ট। বিয়াস নদীর ওপরে হিমাচল প্রদেশে রয়েছে, একে ব্যাস প্রজেক্ট অনেকে বলে, বিয়াস বা ব্যাস প্রজেক্ট। দ্য ড্যাম অফ দিস প্রজেক্ট পং ড্যাম and the reservoir of the project is known as Pong Reservoir or Maharana Pratap Sagar. রানা প্রতাপ সাগর বললে কিন্তু হচ্ছে অন্য প্রজেক্ট। দেখবে মহারানা প্রতাপ সাগর, এখানে অনেকেই গন্ডগোল করে, রানা প্রতাপ সাগর আর মহারানা প্রতাপ সাগর এক করে ফেলে। পং রিজার্ভারকে পার্টিকুলারলি বলা হয় মহারানা প্রতাপ সাগর, আর রানা প্রতাপ সাগর হচ্ছে চম্বল প্রজেক্টের সাথে জড়িত রাজস্থানে। সুতরাং দুটো মানে খুব কাছাকাছি, ক্লোজ, পড়বার সময় খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ প্রায়ই এই দুটোকে কিন্তু গুলিয়ে যায়, রানা প্রতাপ সাগর এবং মহারানা প্রতাপ সাগর। নেক্সট, কোল। পরের প্রজেক্ট কোল, সুতলেজ, হিমাচল প্রদেশ। কোল প্রজেক্ট রয়েছে সুতলেজের ওপরে হিমাচল প্রদেশে, এবং রংটং প্রজেক্ট স্পিতি নদীর ওপর রয়েছে কাজা, হিমাচল প্রদেশে। ভারতের সর্বোচ্চ প্রজেক্ট এটা, সারা ভারতের নিরিখে সর্বোচ্চ প্রজেক্ট হচ্ছে রংটং প্রজেক্ট। এত উঁচুতে অবস্থিত আর কোনো মাল্টিপারপাস প্রজেক্ট নেই, এটা ভারতের সর্বোচ্চ মাল্টিপারপাস প্রজেক্ট, হাইয়েস্ট। নেক্সট, পরের পার্টে চলে যাওয়া যাক। দেখো, ভাকরা নাঙ্গাল সুতলেজের ওপর রয়েছে, ভারতের অন্যতম গর্বের বিষয় ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। ভাকরা in Himachal Pradesh and Nangal dam is in Punjab. এখানে একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই ভাকরা নাঙ্গাল কিন্তু আলাদা আলাদা ড্যাম, এবং ভাকরা নাঙ্গাল কিন্তু রয়েছেও আলাদা আলাদা রাজ্যে। ভাকরা রয়েছে হিমাচল প্রদেশে আর নাঙ্গাল ড্যাম রয়েছে পাঞ্জাবে। ভাকরা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে, বেশ অনেকটা ওপরে পাহাড়ে ভাকরা ড্যাম পড়ে, আর পাহাড়ের নিচে পাঞ্জাবে পড়ে যায় হচ্ছে নাঙ্গাল ড্যাম। কি বলছে দেখো, দ্য রিজার্ভার অফ দিস প্রজেক্ট ইজ গুরু গোবিন্দ সাগর, সেকেন্ড লার্জেস্ট মাল্টিপারপাস রিজার্ভার অফ ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টিপারপাস রিজার্ভার, যদিও এখন র্যাঙ্কিং গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ ফুল ফ্লেজে যদি প্রজেক্টগুলো কাজ করতে শুরু করে দেয়, তাহলে ইন্দিরা গান্ধী সাগর, যেটা নর্মদা রয়েছে, নর্মদা প্রজেক্ট রয়েছে, সেই নর্মদা প্রজেক্টের ইন্দিরা গান্ধী সাগর সবচেয়ে বড় রিজার্ভার হয়ে দাঁড়াবে। যদিও এখন অবধি তার পুরোপুরি কার্য শুরু করেনি, সে পুরো ফুল ফ্লেজে ইন্দিরা গান্ধীর জল আমরা এখনো দেখি না, তবুও ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী বা ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু ইন্দিরা গান্ধী সাগর হচ্ছে সবচেয়ে বড় মাল্টিপারপাস রিজার্ভার। 2 নম্বরে গোবিন্দ পল্লব পন্ত, 3 নম্বরে গুরু গোবিন্দ সাগর। যেহেতু ইন্দিরা গান্ধী সাগর তার ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী কাজ করে না, সেই জন্য আমরা দেখতে পাই গোবিন্দ বল্লভ পন্ত সাগরকে প্রথম, এবং গুরু গোবিন্দ সাগর যেটা ভাকরা ড্যামের রিজার্ভার তাকে দ্বিতীয় স্থান দেওয়া হচ্ছে। হরিকে ব্যারাজ অফ পাঞ্জাব ইজ আ পার্ট অফ দিস প্রজেক্ট। আমরা পাঞ্জাবে হরিকে ব্যারাজকে দেখতে পাচ্ছি, এই প্রজেক্টের সাথে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যারাজ, বিশেষ করে ইরিগেশন ক্যানালগুলোর ক্ষেত্রে এই হরিকে ব্যারাজের গুরুত্ব অত্যন্ত বেশি। আর এই হরিকে ব্যারাজের আগেই বিয়াস সুতলেজের সাথে এসে মিলিত হয়, ফলে এই জায়গাটা, এই হরিকে ব্যারাজ খুব টেকনিক্যালি খুব গুরুত্বপূর্ণ জায়গা ভারতের জন্য, এবং এইখানে মূলত ব্যারেজ তৈরি করে
ক্যানালগুলো সব পরপর ক্রিয়েট করা হয়। দ্য লংগেস্ট ক্যানাল অফ ইন্ডিয়া, রাজস্থান ক্যানাল আর ইন্দিরা গান্ধী ক্যানাল অরিজিনেটস ফ্রম দ্য হরিকে ব্যারাজ। ইরিগেশনের উদ্দেশ্যে এই হরিকে ব্যারাজ থেকেই রাজস্থান ক্যানাল বা ইন্দিরা গান্ধী ক্যানালকে তৈরি করা হয়েছে। নেক্সট, পার্বতী রিভার, পার্বতী, হিমাচল প্রদেশ। তেহেরি প্রজেক্ট, ভাগীরথীর ওপর, উত্তরাখণ্ড। দ্য তেহেরি রিজার্ভার ইজ দ্য হাইয়েস্ট মাল্টিপারপাস রিজার্ভার অফ ইন্ডিয়া। এবং তেহেরি ড্যাম, একটা কথা বলে দিই, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, প্রায় 251 মিটার বেশি উঁচু। এই তেহেরি ড্যাম হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম ড্যাম, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। নেক্সট, আপার আর লোয়ার যমুনা, যমুনা নদীর ওপরে উত্তরাখণ্ড। এবং রামগঙ্গা প্রজেক্ট রয়েছে রামগঙ্গা নদীর ওপরে উত্তরাখণ্ডে। আমি রাজ্য ভিত্তিক করে করে দেওয়ার চেষ্টা করেছি পরপর, মানে হিমাচল প্রদেশ, প্রথমে জম্মু কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইভাবে যাচ্ছে। নেক্সট, রিহান্দ প্রজেক্ট, রিহান্দ নদীর ওপরে উত্তরপ্রদেশে রয়েছে। রিহান্দ প্রজেক্ট রিহান্দ নদীর ওপরে উত্তরপ্রদেশে রয়েছে। তারপরে কোশি প্রজেক্ট, যেটা একটা জয়েন্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইন্ডিয়ার নেপালের, কোশি নদীর ওপরে নেপাল আর বিহারে রয়েছে। কি বলছে দেখো, দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট অ্যান্ড দ্য মেইন এইম অফ দিস প্রজেক্ট ইজ কন্ট্রোলিং ফ্লাড। মূলত বন্যা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই কোশি প্রজেক্টকে গ্রহণ করা হয়েছে। The dam of this project is situated near মুজাফফরপুর and বীরনগর, যেটা নেপালে রয়েছে। এটা আমাদের বিরাটনগর। কোশি project is also an useful project for hydel power generation and irrigation project। এখানে হাইডেল পাওয়ার জেনারেশন এবং ইরিগেশনের জন্য কিন্তু কোশি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। নেক্সট, লোহিত নদীর ওপর রয়েছে অরুণাচল প্রদেশে, উত্তর পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। লোকটাক প্রজেক্ট, লোকটাক নদীর ওপর, হ্রদের ওপর রয়েছে মণিপুর। ইটস আ পাম্প স্টোরেজ প্রজেক্ট। যেহেতু এই লোকটাক লেকের ওপর রয়েছে, এটা কোনো বহমান জলরাশির ওপর নেই, সেই জন্য এর প্রজেক্টের যে হাইডেল পাওয়ার জেনারেশনটা, সেটা পাম্প স্টোরেজ করে করা, অর্থাৎ পাম্পে করে জল তোলা, জলটাকে খুব ফোর্সে ছাড়া হয় এবং সেই ফোর্সের জলটা গিয়ে টারবাইনকে ঘোরালে জলবিদ্যুৎ উৎপাদন হয়। তোমরা এই ধরনের একটা নমুনা দেখতে পাবে যদি কেউ যদি স্বদেশ মুভিটা দেখো, দেখবে স্বদেশ মুভিতে এরকম ভাবে পাম্প স্টোরেজ করে শাহরুখ খান ওই এক গ্রামে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছিল। সুতরাং যদি এই কনসেপ্টটা কি, এই পাম্প স্টোরেজ প্রজেক্টের কনসেপ্টটা কি, কেমন ভাবে হয়, কেউ যদি স্বদেশ সিনেমা দেখো তাহলে কিন্তু তার কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে যে পাম্প স্টোরেজ প্রজেক্টটা সেটা কি প্রকারের বা কেমন হয়ে থাকে। নেক্সট, টিপাইমুখ প্রজেক্ট, বরাক এবং তুইভাই নদীতে মণিপুর এবং আসামে রয়েছে। চুখা প্রজেক্ট, জলঢাকা নদীতে ভুটান এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৈরি করা এই প্রজেক্ট। এগুলো মূলত হাইডেল পাওয়ার প্রজেক্ট। এগুলো উত্তর পূর্ব ভারত বা তথা উত্তর যে অংশ সেটার ওপর রয়েছে। আচ্ছা, এখানে বলে দিই ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টগুলোকে আমরা আলাদা করে করাবো। ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার প্রজেক্টগুলো সম্পূর্ণ আলাদা হবে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টগুলো কিন্তু এখানে ইনক্লুড করা নেই। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টের মধ্যে যেমন ধরো ফারাক্কা বা তিস্তা প্রজেক্ট বা আমাদের জলঢাকা প্রজেক্ট, এই প্রজেক্টগুলো কিন্তু এখানে নেই। ঠিক আছে, দামোদর ভ্যালি প্রজেক্ট, সেগুলো সম্পূর্ণ আলাদাভাবে ওয়েস্ট বেঙ্গলের সাথে করানো হবে।
হীরাকুদ और মহানদী প্রজেক্ট, মহানদীর ওপর রয়েছে ওডিশাতে। হীরাকুদ ড্যাম ইজ দ্য প্রাইম পার্ট অফ দিস প্রজেক্ট সিচুয়েটেড নিয়ার সম্বলপুর। এই হীরাকুদ ড্যাম কোথায় রয়েছে? সম্বলপুরের কাছে। আর এটা লংগেস্ট ড্যাম অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ড্যাম। ঠিক আছে, এরপরে আছে বালিমেলা। শুধু প্রজেক্টগুলো পড়বে বালিমেলাতে, আপার অ্যান্ড লোয়ার সিলেরু। এছাড়াও কিন্তু মানে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা বর্ডারে এরা মূলত হাইডেল পাওয়ার জেনারেশনের জন্য, ইনফরমেশন না থাকলে বুঝবে যে সেগুলো সম্পূর্ণভাবে হাইডেল পাওয়ার জেনারেশনের জন্যই কাজে। মচকুন্দ প্রজেক্ট, মচকুন্দ নদীর ওপরে অন্ধ্রপ্রদেশে। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর ওপরে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ বর্ডারে পড়ে। যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সেই জন্য যখন ভেঙেছে জেলা রাজ্যটা অন্ধ্রপ্রদেশকে যখন ভেঙে তেলেঙ্গানা তৈরি করা হয়, তখন একদম মাঝখানে এই প্রজেক্টটাকে অবস্থান করানো হয়, অর্থাৎ বাউন্ডারির উপরে নাগার্জুন সাগর প্রজেক্ট চলে আসে। এটা টি প্রকাশম, লাল বাহাদুর শাস্ত্রী ক্যানাল, টি প্রকাশম ক্যানাল অ্যান্ড জওয়াহরলাল নেহেরু ক্যানাল, এগুলো সব হচ্ছে ইরিগেশনাল ক্যানাল। আমরা ইরিগেশনাল ক্যানাল গুলোকে দেখতে পাচ্ছি এখানে। এরপরে আলমাট্টি প্রজেক্ট কৃষ্ণা নদীর ওপরে কর্ণাটকে। পোচাম্পদ প্রজেক্ট গোদাবরীর ওপরে তেলেঙ্গানায়। আর জয়কাওয়ারি প্রজেক্ট গোদাবরীর ওপরে মহারাষ্ট্র। এখানে রাজ্যর যে পরপর করাটা সেটা না করে এখানে একটু আমি রিভার গুলোকে করে দিয়েছি, অর্থাৎ কৃষ্ণার প্রজেক্ট দুটো পরপর রেখে দেওয়া আছে, গোদাবরীর প্রজেক্ট দুটো পরপর রেখে দেওয়া আছে। এছাড়া এখানে আরেকটা প্রজেক্ট রয়েছে কৃষ্ণার ওপরে, শ্রীশৈলম প্রজেক্ট। এটাও কৃষ্ণার ওপরেই রয়েছে, অন্ধ্রতে ইয়েতে পড়ে, তেলেঙ্গানাতে পড়ে, রাজ্য হিসাবে তেলেঙ্গানার মধ্যে পড়ে। ঠিক আছে, শ্রীশৈলম প্রজেক্ট। নেক্সট কয়না প্রজেক্ট, কয়না নদীর ওপর রয়েছে মহারাষ্ট্রে। এই কয়না ড্যামের ওপর ওয়াজ রেসপন্সিবল ফর কয়না আর্থকুয়েক অফ 1965। এখানে বলে রাখা দরকার, কয়না হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হাইডেল পাওয়ার জেনারেটিং প্রজেক্ট ইন ইন্ডিয়া। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এইটা যদি সেকেন্ড লার্জেস্ট হয় তাহলে লার্জেস্ট কোনটা, লার্জেস্ট হাইডেল পাওয়ার জেনারেটিং প্রজেক্ট কোনটা? লার্জেস্ট হাইডেল পাওয়ার জেনারেটিং প্রজেক্ট আমরা একটু পিছনে ফেলে এসেছি, সেটি হচ্ছে ইনি তেহেরি বাবু। এই তেহেরি বাবু হচ্ছেন লার্জেস্ট হাইডেল পাওয়ার, কিচ্ছু বোঝা যাবে না। লার্জেস্ট হাইডেল পাওয়ার জেনারেটিং প্রজেক্ট ইন ইন্ডিয়া, তেহেরি। ঠিক আছে, তাহলে তেহেরি প্রজেক্ট সে দুটো জায়গা নিল। এক হচ্ছে
হাইয়েস্ট ড্যাম, আর দ্বিতীয় হচ্ছে লার্জেস্ট হাইডেল পাওয়ার জেনারেটিং প্রজেক্ট এখন। নেক্সট আমরা এরপরে যাচ্ছি, পরপর বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে, খোপলি, ভীমা, তুঙ্গভদ্রা, সিমসা, শরাবতী আর যোগ। এদের মূলত খোপলি রয়েছে খোপলি নদীতে মহারাষ্ট্র, ভীমা মহারাষ্ট্র, তুঙ্গভদ্রার উপরে কর্ণাটকে, সিমসার উপরে কর্ণাটকা, যোগ শরাবতী আর যোগ শরাবতীর উপরে কর্ণাটকা। এখানে এটা সম্পর্কে একটুখানি লিখতে হবে, the project is also known as মহাত্মা গান্ধী প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমরা মহাত্মা গান্ধী প্রজেক্ট হিসেবেও কিন্তু বলে থাকি। এই প্রজেক্টটা মহাত্মা গান্ধী প্রজেক্ট হিসেবেও নাম রয়েছে শরাবতী বা যোগ প্রজেক্টের। নেক্সট শিবানু সমুদ্রম প্রজেক্ট কাবেরীর ওপরে কর্ণাটকে রয়েছে। দ্য প্রজেক্ট ক্রিয়েটস হিউজ ওয়াটার ডিস্ট্রিবিউশন ডিসপিউট বিটুইন কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। জলবন্টন সমস্যা, আমরা জানি যে জলবন্টন বা নদীর যে জল, এই জলবন্টন বিষয়টি কনকারেন্ট লিস্টের বিষয়, অর্থাৎ স্টেট লিস্টের বিষয়। আমাদের কনস্টিটিউশনে যে লিস্টগুলো রয়েছে তার মধ্যে এই জায়গাটা বোঝানোর জন্য একটুখানি কনস্টিটিউশনে ঢুকছি। সেটা হচ্ছে যে এটা স্টেট লিস্টের বিষয়, যে জলবন্টন সম্পর্কিত সব সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্য নেবে। এইবার ঘটনা হচ্ছে এই সংশ্লিষ্ট রাজ্য জলবন্টন নিয়ে সিদ্ধান্ত নেবে বলে যে ঘটনাটা ঘটেছে, যে সারা ভারতেই বিভিন্ন জায়গায় যখন একটা ইন্টারস্টেট রিভার যাচ্ছে, অর্থাৎ একটি স্টেট থেকে নদী আরেকটি স্টেটে এগোচ্ছে, সেখানে কিন্তু হামেশাই এই সমস্যা শুরু হয়েছে যে জল বন্টনের যে অধিকার। দেখা যাচ্ছে কর্ণাটক যেহেতু আপস্ট্রিমে রয়েছে বা ঊর্ধ্বপ্রবাহে রয়েছে, প্রচুর পরিমাণে জল কর্ণাটক ব্যবহার করে নিচ্ছে এবং তামিলনাড়ুর জন্য জল প্রায় দিচ্ছে না বললেই চলে। মূলত এই জলটাই এই শিবানু সমুদ্রম প্রজেক্টের থেকেই কর্ণাটক নিয়ে নেয় ইরিগেশনের পারপাস বা জল এর শহরের ব্যবহারের পারপাস বিভিন্ন ক্ষেত্রে। ফলে কাবেরীর জলটার ওপরে, যেখানে তামিলনাড়ুর কৃষি এবং তামিলনাড়ুর বহু শহর ডিপেন্ড করে রয়েছে, সেই জলটা পাওয়া যায় না। এমনও অবস্থা হয় যে কাবেরী সমুদ্রে পৌঁছবার আগে, অর্থাৎ তার মোহনায় রিচ করবার আগেই অনেক জায়গায় ড্রাই হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই যে ড্রাই হয়ে যাচ্ছে কাবেরী ভয়ঙ্করভাবে, ফলে তামিলনাড়ু জলের অত্যন্ত কষ্টে ভুগছে। কর্ণাটকের কাছে বারবার প্লি করা সত্ত্বেও কর্ণাটক এই জল তামিলনাড়ুকে ছাড়েনি। ফলে বহু বছর ধরে, লাস্ট 30-40 বছর ধরে কিন্তু কর্ণাটকের সাথে তামিলনাড়ুর রীতিমতো এই জল বন্টন বা কাবেরী জলের ইস্যু নিয়ে সমস্যা, এবং বহু অ্যাগিটেশন, বহু সমস্যা, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাওয়া, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এই সমস্যা চলছে। এই সমস্যা শুধু কাবেরী নদীর জল নিয়ে নয়, কৃষ্ণা নদীর জল নিয়েও রয়েছে। কৃষ্ণার জল নিয়ে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মধ্যে। এই জল নিয়ে তুঙ্গভদ্রার জল নিয়ে রয়েছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে, তেলেঙ্গানার মধ্যে। এইরকমভাবে যখনই ইন্টারস্টেট, বিশেষ করে দক্ষিণ ভারতে যেখানে নদীগুলো নন পেরেনিয়াল বা অনিত্যবহ নদী, সেখানে বর্ষাকালে জল থাকছে এবং বাকি সময় প্রায় জল থাকছেই না, সেই জন্য এই জলের ক্রাইসিসটা এখানে প্রচণ্ড বেশি, যার জন্য জলের জন্য যে চাহিদা সেটাও বেশি। স্বাভাবিক কারণে এই জায়গাগুলো, বিশেষ করে আমাদের দাক্ষিণাত্যের রাজ্যগুলোতে কিন্তু জল বন্টন বা এই নিয়ে যে বিভিন্ন সমস্যা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, মিত্তুর ড্যাম, কাবেরী, তামিলনাড়ু। দিস প্রজেক্ট ইজ এফেক্টিং ডিউ টু দ্য ওয়াটার ডিস্ট্রিবিউশন ডিসপিউটস অফ রিভার কাবেরী। সেম ব্যাপার, কাবেরীর যে জলের বন্টনের যে সমস্যা, সেইটার প্রভাব ফেলছে এখানে এসে, সেটা প্রভাব ফেলছে মিত্তুরে এসে। মিত্তুর সে
জল না পাওয়ার জন্য দিনে 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 ড্যাম হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ফলে ড্যামের মধ্যে পলি জমে বা বিভিন্নভাবে ড্যামটা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে, মৃত্যুর ড্যাম। নেক্সট, পেরিয়ার। পেরিয়ার তামিলনাড়ু অ্যান্ড কেরালা, তামিলনাড়ু এবং কেরালার মধ্যে অবস্থিত। দ্য ড্যাম অফ দিস প্রজেক্ট ইজ মুল্লা পেরিয়ার ড্যাম, which creates water distribution dispute between তামিলনাড়ু অ্যান্ড কেরালা। এই মুল্লা পেরিয়ার ড্যাম তামিলনাড়ু আর কেরালার মধ্যে ভয়ঙ্কর জলবন্টন নিয়ে সমস্যা তৈরি করেছে। সেম ব্যাপার। ইডুক্কি ড্যাম পেরিয়ারের ওপরেই রয়েছে কেরালায়। মনে রাখবে এই পেরিয়ার নদীকে ঘিরে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, যেটা মূলত এই ইডুক্কির সাথে জড়িত। যে আমরা জানি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, সেটা এই পেরিয়ার প্রজেক্ট, পেরিয়ার প্রজেক্টের ওপরে যে জলের বিভিন্ন ড্যাম তৈরি করা, যে বিশাল ড্যাম, এবং এখানকার যে বাস্তুতন্ত্রের যে মারাত্মক একটা যে ভ্যারাইটি রয়েছে, ডাইভার্সিটি রয়েছে, সেই ডাইভার্সিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ বহু সংখ্যক গাছ, এখানকার এই যে বৃষ্টি অরণ্য, কেরালার এই অঞ্চলটায় আমরা ভারতের একটা গুরুত্বপূর্ণ বৃষ্টি অরণ্য দেখতে পাই বা গুরুত্বপূর্ণ একটা ফরেস্ট এরিয়া দেখতে পাই, যার জন্য একে আমরা জানি বায়োলজিক্যাল হটস্পট বলা হয়। বায়োডাইভার্সিটি এত বেশি যেকে বায়োলজিক্যাল হটস্পট বলা হয়। সেই হটস্পট অঞ্চলে ভয়ঙ্করভাবে গাছ কাটা বা ভয়ঙ্করভাবে যে বায়ো ইকোলজির যে ডিস্ট্রাকশন, সেটা কিন্তু ঘটছে, যার জন্য এই অংশটা কিন্তু এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এখানে হয়েছে, যেটা কেরালার স্বাস্থ্য পরিষদ এবং কেরালার বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের নেতৃত্বে এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট, চম্বল। চম্বল প্রজেক্ট চম্বল নদীর ওপরে, মধ্যপ্রদেশ এন্ড রাজস্থান। ড্যামস অফ দিস প্রজেক্ট আর, কি কি ড্যাম রয়েছে? মহাত্মা গান্ধী সাগর মধ্যপ্রদেশে, রানা প্রতাপ সাগর রাজস্থানে এবং জওয়াহরলাল নেহেরু সাগর রাজস্থানে। ঠিক আছে, তাহলে এই যে চম্বল প্রজেক্ট, এটাও একটা কিন্তু ইন্টারস্টেট প্রজেক্ট। এটাও একটা ইন্টারস্টেট প্রজেক্ট। কোথায় কোথায়? মধ্যপ্রদেশ এবং রাজস্থান, সেখান থেকে ইউপি অব্দি গেছে, মধ্যপ্রদেশ হয়ে রাজস্থান হয়ে আবার মধ্যপ্রদেশে প্রবেশ করে শেষ অব্দি ইউপিতে গিয়ে চম্বল যমুনার সাথে মিশেছে। তো তাতে এই প্রবাহ পথে আমরা এই তিনটে গুরুত্বপূর্ণ ড্যাম রিজার্ভার দেখতে পাই। ড্যাম অ্যান্ড রিজার্ভার সেগুলো হচ্ছে মহাত্মা গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর এবং জওয়াহরলাল নেহেরু সাগর। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে প্রায় আসে যে এগুলো কোন নদীর ওপর রয়েছে। উকাই ড্যাম তাপির ওপরে গুজরাটে, এবং সরদার সরোবর আর নর্মদা ভ্যালি, নর্মদা নদীর ওপরে মধ্যপ্রদেশ এবং গুজরাট মিলিয়ে। দিস প্রজেক্ট ক্রিয়েটস এ হিউজ এনভায়রনমেন্টাল মুভমেন্ট। এখানেও তাই একই হয়েছে, এনভায়রনমেন্টাল এবং সাধারণ মানুষের স্বার্থের মুভমেন্ট তৈরি হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন আন্ডার দ্য লিডারশিপ অফ মেধা পাটেকার। 90-এর দশকের অন্যতম সবচেয়ে আলোচিত বিষয় নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে, কারণ এত প্রজেক্ট এবং এত ড্যাম রিজার্ভার তৈরি করা হয় যে এদের মধ্যে বহু সংখ্যক প্রজেক্ট এবং বহু সংখ্যক ড্যাম তারা জলমগ্ন অবস্থার সৃষ্টি করবে পুরো অঞ্চল জুড়ে, এবং সেখানে ম্যাক্সিমাম গ্রাম, যেগুলো এই অববাহিকা অঞ্চলে যে গ্রামগুলো, সেগুলো ডুবে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছিল। সেই জন্য এই প্রজেক্ট কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলনকে শুরু করতে বাধ্য করে, এবং দেখা যায় মেধা পাটেকারকে এর নেতৃত্বে। তাছাড়া বাবা আমতেও কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। There are total 30 dams and barrage in this project, and Maheshwar, Omkareshwar and Sardar Dam are largest among them. আমরা জানি যে মহেশ্বর, ওঙ্কারেশ্বর এগুলো ড্যাম তৈরি করা হয়, এবং তার সাথে সর্দার সরোবর। এই ড্যামগুলো মারাত্মক বিশাল বড় বড় ড্যাম, এবং স্বাভাবিক কারণে এই এনভায়রনমেন্টাল প্রবলেম এখানে আমরা তৈরি হতে দেখছি। ঠিক আছে, আমরা যা মানে পুরো প্রজেক্টগুলোর যে সিনাপসিস, মানে একটা যে লিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রজেক্টগুলো ভারতের রয়েছে মাল্টিপারপাস প্রজেক্ট, সেইগুলোকে নিয়ে একটা কনসাইজ ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সুতরাং প্রজেক্ট আরো আছে, প্রচুর আছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রজেক্ট বললে আমরা এইগুলোকে দেখবো। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টগুলোকে নিয়ে আমরা আলাদা করে ডিসকাস করব। ওকে,
অ্যান্ড স্টে উইথ ডাব্লিউবিপিএসসি ওয়ালা, ভালো করে পড়াশোনা করো। আপকামিং এক্সামগুলোতে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউবিসিএস এর জন্য তো অবশ্যই। সো গুড বাই অ্যান্ড স্টে উইথ ডাব্লিউবিপিএসসি ওয়ালা।